টোটাল ইকোনমিক ভ্যালু কত আসতে পারে। টোটাল ইকোনমিক ভ্যালু যারা ক্লাসে ছিলেন তাদের হয়তো মনে আছে, আমরা একটা ফ্লোচার্ট দিয়ে এরকম দেখানোর চেষ্টা করছিলাম টোটাল ইকোনমিক ভ্যালু বলতে কি বোঝায়। দুইটা অংশ ইয়েস আছে, ম্যাম। একটা ইউজ ভ্যালু এবং একটা হচ্ছে নন ইউজ ভ্যালু। তো আমরা যদি ট্রপিক্যাল ফরেস্টের এক্সাম্পলটা একটু দেখি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যায়। তো এক্সাম্পল এখানে অনেকগুলো পার্ট দেখানো আছে বিভিন্ন কলামে। ডিরেক্ট ভ্যালু হচ্ছে আমরা সরাসরি যেটা ট্রপিক্যাল ফরেস্ট থেকে যে অ্যাসেট গুলা বা যে রিসোর্সটা ব্যবহার করতে পারি সেটা সরাসরি ভ্যালুটাকে আমরা মেজার করতে পারি। সেটা এটা যে কোনো মানুষই যারা ওই ফরেস্টটার প্রোডাক্ট সম্পর্কে জানে তারা এটা মেজার করতে পারবে। ইনডিরেক্ট ভ্যালু হচ্ছে ওই ফরেস্টটা প্রোভাইড করতেছে কিন্তু আমরা এইভাবে মেজার করি না বা ওটা কাউন্ট রাখি না। ফর এক্সাম্পল ওই ফরেস্টটার ভেতরে যে নিউট্রিয়েন্ট গুলা খাদ্য চক্রের মাধ্যমে যে নিউট্রিয়েন্ট গুলো ওইটাতে সাইক্লিং হয় সেটা আমরা মেজার করি না। অথবা ওই ফরেস্টের এক্সিস্টেন্সের কারণে ওইখানে যে স্পিসিসটা থাকতে পারে ওইটা মেজার করা হয় না। ওই ফরেস্টের যেই যেহেতু গ্রিনারি ও এয়ার পলিউশন এয়ার পলিউশন কমাতে চেষ্টা করবে বা কমানোর জন্য হেল্প করবে, উইন্ডকে প্রোটেক্ট করবে, ইভেন ওই জায়গায় যে সয়েল সেটাকেও ওই ফরেস্টটা গ্রিপ করে রাখবে। তো এটা হচ্ছে ইনডিরেক্ট ভ্যালু। সো আমরা এই ভ্যালুগুলো বুঝতে পারি যে ফরেস্টের এক্সিস্টেন্সের কারণে এটা পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এটা সাধারণত মেজার করি না। টিভিও সাজেস্ট করে যে আমরা এগুলাকেও যদি কনসিডারেশনে আনি তাহলে ওর মনিটারি প্রাইসের সাথে সাথে এটাকেও একটা এক্সট্রা ভ্যালু প্রোভাইড করবে। অপশন ভ্যালু, এক্সিস্টেন্স ভ্যালু এবং বিগেস্ট ভ্যালু সম্পর্কে ক্লাসে বলা হয়েছে। আমরা ওইটা নিয়ে আর বেশি কথা বলবো না, বাকি স্লাইড মানে হাফ ওয়ে থ্রু তো আর বাকি স্লাইড গুলোতে কন্টিনিউ করি। ভ্যালুয়েশন টেকনিকের 4টা নাম ক্লাসে বলছিলাম। সেটার ডেফিনিশনস আছে, এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করবো এখন। প্রথমটা হচ্ছে কন্টিনজেন্ট ভ্যালুয়েশন মেথড। কন্টিনজেন্ট শব্দটার মানে হচ্ছে বেসিক্যালি শর্ত সাপেক্ষ। তো কন্টিনজেন্ট ভ্যালুয়েশন মেথড মানে হচ্ছে যে কোন একটা শর্তের সাপেক্ষে এটার ভ্যালুয়েশন আমি করার চেষ্টা করছি। শর্তটা কি, এখানে একটা এক্সাম্পলও দেখা আছে বা একটা এক্সাম্পল বলা আছে এখানে। বলছে যে involves directly asking people in a survey how much they would be willing to pay for specific environmental services. কিছু জায়গায় এটা বলে যে মানুষকে যদি সে দুই রকমের প্রসেস হতে পারে। একটা হচ্ছে সে কোন একটা এনভায়রনমেন্টাল সার্ভিসকে গিভ আপ করতে উইলিং কিনা সেটা জিজ্ঞেস করা যেতে পারে, যে এটা গিভ আপ করার এগেইনস্টে সে কম্পেনসেশন দিব কিনা। আরেকটা হচ্ছে কোনটাকে প্রোটেক্ট করার জন্য, মানে পলিউশন হচ্ছে না বা প্রোটেক্ট করার জন্য সে কোনো প্রাইস পে করবে কিনা। এটা ক্লাসে আমি বলতেছিলাম অল্প একটা এক্সাম্পল দিয়ে। তো কোয়ান্টিটি ভ্যালুয়েশন মেথড হচ্ছে একটা ওয়ে যেটাতে আমি ভ্যালুয়েশন করতে পারি। নেক্সট হচ্ছে হেডোনিক প্রাইস মেথড। হেডোনিক প্রাইস মেথডে বলে যে আমি দুইটা জিনিসকে দুইটা জিনিসের কথা বলে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কোয়ালিটিকে আমি প্রাইস দিতে পারি। এনভায়রনমেন্টাল কোয়ালিটিকে কিভাবে প্রাইস দিতে পারি, একটা এক্সাম্পল হতে পারে এরকম যে সাপোজ কোন একটা ইন্ডাস্ট্রিতে যে এমিশন হচ্ছে সেই এমিশনের কারণে আশেপাশে যে এলাকা সেই এলাকার মানুষের কোন রকমের রেসপিরেটরি সিস্টেমের কোন একটা ডিজিজ হচ্ছে, সেটা অ্যাকিউট হতে পারে বা ক্রনিক হতে পারে। তো প্রাইসটা এরকম করে করা হবে যে এই ইন্ডাস্ট্রির এক্সিস্টেন্স এর কারণে যে মানুষগুলা এফেক্টেড হচ্ছে তাদের যে মেডিকেল বিলস হয় সেইটার এগেইনস্টে আমি প্রাইসিং করতে পারি। কারণ যদি ইন্ডাস্ট্রিটা ওখানে না থাকতো তাহলে হয়তো তারা ওই অসুখের মধ্যে দিয়ে বা ওই মেডিকেল সার্ভিসের মধ্যে দিয়ে তাকে যেতে হইতো না। এটা হচ্ছে হেডোনিক প্রাইস মেথডের একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে কোন একটা সার্ভিস যেটা আমাকে এনভায়রনমেন্ট প্রোভাইড করছে সেটার এগেইনস্টে যদি আমি প্রাইস অ্যাড করে দিই, এটা পলিউশনের সাথে রিলেটেড না, সেটা অন্য কিছুর সাথে related হইতে পারে। এখানে যে এক্সাম্পল দেখানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাস্থেটিক ভিউজ বা এডুকেশনাল সাইটের পাশে কাছাকাছি থাকার কারণে যদি কোনো প্রাইস অ্যাড করা হয়। এই প্রাইসটা এনভায়রনমেন্ট বাদে অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে এই প্রাইসিংটা এখন এক্সিস্ট করে, ভ্যালুয়েশন বাড়ায়। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ধরেন বাড়ি কেনা বা জমি কেনার জন্য মানুষ যখন সাপোজ চিন্তা করতেছি যে আমি একটা বাড়ি কিনতে চাই বা একটা জমি কিনতে চাই বা প্রপার্টি করতে চাই, তখন কিন্তু আমি অনেক কিছু মানে আশেপাশে অনেক কিছু চিন্তা করি। ফর এক্সাম্পল ওটার আশেপাশে বাজার আছে কিনা, ওইটার পাশে রাস্তা আছে কিনা, ওইটার মানে ওইটা কি সিটি সেন্টারে কিনা বা ওইটার পাশে গ্রিনারি আছে কিনা বা ওয়াটার বডি আছে কিনা, এরকম অনেক কিছু আমরা চিন্তা করি যেটা হয়তো
এমন না যে ওই জিনিসটা এক্সিস্ট করার কারণে ওই অ্যাসেটের ভিতরে আপনাকে ডিরেক্ট কোনো ভ্যালু প্রোভাইড করবে, কিন্তু ওই প্রক্সিমিটি যদি থাকে তাহলে ওই জমিটার দাম বেড়ে যায়। তো এই আইডিয়াটা যদি এনভায়রনমেন্টের সাথে আমরা কাজে লাগাই বা এনভায়রনমেন্ট যদি খাটাতে চাই, তাহলে আমি এনভায়রনমেন্ট ওই ওই ভ্যালুয়েশনটা ওইভাবে করতে পারবো। এটা কি মেক সেন্স? হ্যালো ম্যাম, আপনার কথা একটু শুরু আনক্লিয়ার। বলতেছেন না। হ্যাঁ, বল। কোনটাতে মানে কনফিউশন থাকে, কনফিউশনটা বলবেন। ম্যাম কনফিউশন বলতে আপনার কথা ভয়েসটা একটু ক্লিয়ার হলে বেটার হতো, মানে একটু আনক্লিয়ার আর কি। এমনি শোনা যাচ্ছে, একটু ভয়েসটা একটু মানে মাঝে মাঝে কথাগুলো একটু কেটে কেটে আসতেছে। কথা কেটে আসে, তার নেটওয়ার্ক ইস্যু। আমি একটু সময় করি, আমাকে একটু সময় দিন। স্ক্রিন দেখতে পাচ্ছি। ইয়েস ম্যাম। Yes, ma'am. ভয়েস ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি কথা বলি, তারপরে দেখেন আপনারা এটাকে বেটার। আমি নেটওয়ার্ক সুইচ করছি, যাতে আনইন্টারাপ্টেড হয়। ওকে, আমাদের নেক্সট 3 নম্বর মেথড হচ্ছে ডোজ রেসপন্স ফাংশনস, ডিআরএফ মেথড বলে এটাকে। ডিআরএফ মেথড হচ্ছে যে যদি একটু আগে আমরা যেটা হেডরনিক প্রাইসের জন্য আমি যে কথাটা বললাম, যে এনভায়রনমেন্টাল কোয়ালিটিকে যদি আমি প্রাইস ট্যাগ অ্যাড করে দিই, যে আমি একটা পলিউশনের কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, তো ক্ষতিগ্রস্ত যদি আমি ওই পলিউশনটা এক্সিস্ট না করতো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতাম না। তো আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বলতে আমার যে মনিটারি লসটা হচ্ছে, সেই লসটাকে যদি আমি কোনো কিছুর প্রাইসের সাথে অ্যাড করে দিই, যেমন আমি যদি হাইওয়ের পাশে বাড়ি করি, তাহলে হাইওয়ে থেকে যে ভেহিকেলের কারণে যে এমিশন হয়, এই ভেহিকেলের জন্য যে পলিউশনটা হয়, পলিউশনে আমার আমার যদি অসুস্থ হয়ে যাই, সেই অসুস্থতার দায়ভার যেটা, সেটা আমি ওইখানে বাসা কেনার কারণে বা বাসা করার কারণে যে প্রাইসটা পে করছিলাম সেখান থেকে আমি কমাই দিব। কমাই দেওয়ার কথা মানে প্রপোজ করা হচ্ছে, এগেইন যে প্র্যাকটিস তা না, এটা প্রপোজ করা হচ্ছে যে আমি ওইটার সাথে এটাকে লিংক করে দিতে পারি, যে এনভায়রনমেন্টাল পলিউশন হবার কারণে আমার যেই নেগেটিভ বা অ্যাডভার্স ইফেক্ট আমি ফেস করছি, সেটাতে যদি আমার কোনো প্রাইস পে করতে হয়, তাহলে সেই প্রাইসটা আমি যাদের কারণে এই লসটা হচ্ছে তাদের উপরে ইম্পোজ করতে পারি। এটা প্রপার্টির প্রাইস বাড়ানো কমানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের ইন্ডাস্ট্রি আছে বা যাদের এমন কোনো অ্যাক্টিভিটিতে যারা ইনভলভ, যেই অ্যাক্টিভিটির কারণে ন্যাচারালি কোনো রকমের পলিউশন তৈরি হবে, তাদের উপরে আমি ডোজ রেসপন্স ফাংশন ইউজ করে প্রাইস বা প্রাইস অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? নেক্সট হচ্ছে ট্রাভেল কস্ট মেথড বা টিসিএম। এটা বলছে যে কনজিউমারের যে ডিমান্ড সেটার উপর ভিত্তি করে এই মেথডটাকে ইয়ে করা হয়। এই মেথডটাতে বলে যে কোনো একটা লোকেশনে যদি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স থাকে, তাহলে সেই সিগনিফিকেন্স এর কারণে হচ্ছে গিয়ে আমি ওখানে কিছু একটা প্রাইস অ্যাড করে দিতে পারি। এটা আমরা রিলেট করতে পারবো আমাদের দেশে যে ট্যুরিজম সাইট গুলো আছে, সিলেটে হোক, আহ খুলনাতে হোক, চট্টগ্রামে হোক, রাঙামাটির দিকে হোক, ওই জায়গাগুলোতে যে ট্রাভেল করে মানুষ যায়, যে রিক্রিয়েশনাল ভ্যালু এটা অ্যাড করে। এমন না যে আমি ওখানে গেলে আহ আমি ওইখান থেকে কোন রকমের মনিটারি গেইন হয় এরকম না, কিন্তু আমরা তারপর ওই জায়গাগুলোতে ঘুরতে যাই বিকজ ওইটা আমাদের কাছে ওই ওই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং উই আর উইলিং টু পে সাম মানি যাতে ওই এক্সপিরিয়েন্সটা আমি পেতে পারি, এরকম থাকে না? তো ওই মেথডটা হচ্ছে ট্রাভেল কস্ট মেথড। ওইটা অ্যাড, ওইটা বা এই ধরনের কনসেপ্টটাকে অ্যাড করেও
আমরা প্রাইসিং করতে পারবো বা ভ্যালুয়েশন করতে পারবো এনভায়রনমেন্টাল গুডস এর। এই যে আমরা এত কথা বলতেছি ইকোনমির এনভায়রনমেন্টাল ইকোনমিক্স নিয়ে, এই ব্যাপারটা নিয়ে যত আমরা কথা বলি, আমরা কনসার্ন সিটিজেন হিসেবে এটা নিয়ে কথা বলতে পারি, আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছি বলে আমরা বুঝতেছি যে এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, জন্য কথা বলতে পারি। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি এটা নিয়ে কোনো কাজ করা শুরু হয়, তখন যারা ইকোনমিস্ট এন্ড যারা এনভায়রনমেন্টালিস্ট বা এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। কনফ্লিক্টটা এরকম যে দুজনের জায়গা থেকে দুজনের প্রায়োরিটিস ডিফারেন্ট। যে ইকোনমিস্ট, সে ইকোনমিক্সের মতো করে বলবে যে আমার কস্টটা আমি কিভাবে কমাবো এবং ম্যাক্সিমাম বেনিফিট পাবো সেটা নিয়ে চিন্তা করবে। এট দ্য সেম টাইম যারা এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন, তারা বলবে যে এনভায়রনমেন্টটাকে কিভাবে বাঁচানো যায়, কস্ট একটু বেশি হোক, অসুবিধা নাই। তো এই যে দুইজনের মধ্যে যে কনফ্লিক্ট, কারণ দুজন তো দ্বিমুখী কথা বলতেছে। এটা হচ্ছে ধরেন আমি ক্লাস করতে চাই, আরেকজন ক্লাস করতে চায় না, এরকম দুজন যদি দুই দিকের মতন যায়, তাহলে তো আসলে মাঝামাঝি আসা যাবে না। তো ওই মাঝামাঝি কিন্তু ক্লাসটা হচ্ছে ইয়েস নো সিচুয়েশন, কিন্তু এখানে তো এনভায়রনমেন্টাল ইকোনমি কিন্তু ইয়েস নো সিচুয়েশন না। যদি আমি এনভায়রনমেন্টকে ইগনোর করতে থাকি, তা ইকোনমিকেই শুধু বাড়াতে থাকি, তাহলে আমাদের কাছে একটা সময় শুধু টাকাই থাকবে, এনভায়রনমেন্ট আর বেঁচে থাকবে না। এট দ্য সেম টাইম আমি যদি ইকোনমিকে ইগনোর করে শুধুমাত্র এনভায়রনমেন্ট নিয়ে পড়ে থাকি, তাহলে ইকোনমিক যে প্রফিটটা আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজন, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। তো এই দুইটার মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স সাবজেক্টটাই কিন্তু অ্যাড্রেস করে। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল, একটা কেস স্টাডি এখানে রাখার চেষ্টা করছি। এই কেস স্টাডি অ্যাসোসিয়েটেড আরো কিছু কোয়েশ্চেন্স আসবে। কেস স্টাডিতে বলা হচ্ছে যে ধরেন আমি একটা ড্যাম কনস্ট্রাক্ট করতে চাই। ড্যাম কনস্ট্রাক্ট মানে বাঁধ তৈরি করতে চাই। আম, ঠিক আছে? তো এই ড্যাম যদি কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে সুবিধা বা অসুবিধা কি, কার বেনিফিট হবে, কার বেনিফিট হবে না। এখন ড্যাম যে তৈরি করব, ড্যাম তৈরি করার জন্য বলা হচ্ছে যে আইডিয়াটা এরকম যে যেই জায়গাটাতে ড্যাম তৈরি করা হবে, সেইখানে গাছ কেটে ড্যাম তৈরি করতে হবে। তো এখন চিন্তা করেন যে তার মানে যদি ড্যাম তৈরি করা হয়, বাঁধটা যদি দেওয়া হয়, তাহলে বেনিফিটটা কি? সে ফ্লাডিংটা প্রিভেন্ট করতে পারবে। ড্যাম ব্যবহার করার অনেক জায়গায় আম, ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। তো এরকম অনেক বেনিফিট আছে। কিন্তু এট দ্য সেম টাইম যদি ডিফরেস্টেশন করি বা কোনো কারণে যদি গাছ কেটে ফেলে তারপর ড্যাম তৈরি করতেছি, তাহলে গাছটার জন্য যে বেনিফিট পাচ্ছিলাম সেটা আর পাবো না। তাহলে আমাকে যখন ওই প্রোজ এন্ড কনস চিন্তা করতে হবে, তাহলে আমি হিসাব করবো কিভাবে? একটা টেবিলে দেখানো হয়েছে, টেবিলে বলতেছে যে টাইপটা কি, কস্টটা কি, কস্ট আমাকে কি বেয়ার করতে হচ্ছে, আর এটা বেনিফিট, এর গেছে বেনিফিটটা কি। তাহলে দেখেন এখানে বলছে যে কস্টের জায়গায় একটা জিনিস লেখা আছে যে কস্ট ফর পারচেজিং ল্যান্ড, যে যে ল্যান্ডটা আমি ইউজ করবো, সেই ল্যান্ডটা কিনতে আমার টাকা লাগবে। যেই ম্যাটেরিয়াল দিয়ে আমি ওটাকে তৈরি করবো, কনস্ট্রাক্ট করবো, সেটা কিনতে হবে। সেটা তৈরি করার জন্য মানুষ লাগবে, হায়ার করার জন্য কস্ট হবে। কিন্তু বেনিফিটটা কি হবে? ফ্লাড প্রিভেন্ট করা হবে। এখন ফ্লাড প্রিভেন্ট করলে কিন্তু সেটার কস্ট আছে, কস্টটা সরি, সেটার ভ্যালুয়েশন আছে। ভ্যালুয়েশনটা কি? ফ্লাড হইলে মানুষের যে ক্ষতি হইতো, সেটা এগ্রিকালচারাল ক্ষতি হইতে পারে, প্রপার্টির এমনি ক্ষতি হইতে পারে, ইভেন মানুষ মারাও যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওয়াটারবোর্ন ডিজিজ তখন বেড়ে যায় যেখানে বন্যা হয়। তারপর মশা বা এই জাতীয় যে ইনসেক্টস, ওই বন্যাটা হবার কারণে ওই ইনসেক্টের অত্যাচার বেড়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, ওই সমস্ত কিছুকে প্রিভেন্ট করা যাবে যদি আমি গাছ কেটে বাঁধ তৈরি করি। তাহলে যখন আমি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবো, তখন দেখেন এনভায়রনমেন্টাল কস্টের মধ্যে কি বলছে, এনভায়রনমেন্টাল কস্টটা হচ্ছে ফরেস্টটা চলে যাবে, কিন্তু এনভায়রনমেন্টের একটা বেনিফিটও আছে, ওই যে এগ্রিকালচারটা বেঁচে যাবে। ঠিক আছে? তো এই যে আইডিয়াটা, এটা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন জেনারেট করা হয়, তখন এরকম ওই বিভিন্ন অপশনস গুলার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখতে হয়। কাজী শুভ্র নামে আপনাদের কাছে কি কেউ আছে? কাজী শুভ্র? Yes, miss. আচ্ছা, সে সম্ভবত তার পার্সোনাল আইডি দিয়ে জয়েন করার চেষ্টা করছে, আমি তাকে অ্যাড করে দিব। জি ম্যাম, জি দেন মিস, দিতে সমস্যা নেই। পারেন। ওকে, ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি। ওকে, আমরা এক্সাম্পলটা কন্টিনিউ করি। বলছে যে ফরেস্টটা যদি আমি লুজ করি, তাহলে কস্টটা কি কি হচ্ছে। ফরেস্টটা লুজ করলে কস্ট হচ্ছে, আম, এক তো ফরেস্টের যে অ্যাস্থেটিক ভিউ আছে, সেটা একটা অ্যাপিল থাকে ফরেস্টে, সেটা সেটা লুজ হবে, সেটা পাবো না।
এটার পাশাপাশি আরেকটা জিনিস আমরা অ্যাসপেক্ট চিন্তা করতে পারি, যদি এখানে ফরেস্ট না হয়ে এটা যদি একটা সাফারি পার্ক ধরনের কোনো ফ্যাসিলিটি হইতো, যেখানে মানুষ আহ, এই সিনিক ভিউ বা এই ল্যান্ডস্কেপ দেখার জন্য প্রাইস পে করে, টিকিট কিনে, বা ওইখানে একটা রিক্রিয়েশনাল ভ্যালু অ্যাড করার জন্য, বা ওইখানে ঘুরতে যায়, হ্যাঁ, পিকনিক করতে যায়, তাহলে খেয়াল করেন যদি ফরেস্টটা থাকতো তাহলে এই টাকাটা দিতে হতো না, সে ফরেস্ট এমনিতেই সে অ্যাভেল করতে পারতো। কিন্তু এটার এগেইনস্টে যদি আমি অন্য কোনো পার্কের ব্যবস্থা করি তাহলে তাকে টাকা দিয়ে সেম ফ্যাসিলিটি পেতে হবে। তাহলে ফরেস্টটাকে যদি আমি কেটে ফেলি, বা ফরেস্টটাকে যদি আমি ধ্বংস করে ফেলি ড্যাম তৈরি করার জন্য, তাহলে ওই ভ্যালুয়েশনটা পাচ্ছি না। এটা হচ্ছে ফিউচারে আমি ভালো হইতে পারতো, বাট আমি ওইটা করতে পারছি না। এটা একটা একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট বলা হচ্ছে যে যদি এখানে মার্কেট প্রাইস যদি নাই এক্সিস্ট করতো, বলছি বিকজ অফ ফিচার অফ দ্য নো মার্কেট প্রাইস। নো মার্কেট প্রাইস ব্যাপারটা হচ্ছে আপনার কাছে বলি নাই, বলছি কি নো মার্কেট প্রাইস মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার আগে যদি মানে ডেভেলপমেন্ট প্রজেক্ট করার সময় এটা চিন্তা করতে হয় যে যদি আমি এই ডেভেলপমেন্ট প্রজেক্টটা হাতে না নেই তাহলে কি কস্ট বেনিফিট হইতো, সেটার কস্টটা কি ছিল এবং সেটার বেনিফিটটা কি ছিল, এটা অ্যাসেস করে দেখা হয়। এবং এটা অ্যাক্সেস করার সময় চিন্তা করা হয় যদি প্রজেক্টটা না রান করে তাহলে কি হচ্ছে। তারপর চিন্তা করা হয়েছে প্রজেক্টটা রান করলে অপশন এ তে কস্ট বেনিফিট কি, অপশন বি তে কস্ট বেনিফিট কি, অপশন সি তে কস্ট বেনিফিট কি। এবং এই যে আমি মাল্টিপল অপশনকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করছি, সেটাকে ভ্যালুয়েশন করা হচ্ছে প্রজেক্ট না করলে যে অবস্থাটা ছিল সেই অবস্থার সাথে। আইডিয়া বুঝতে পারছি? ম্যাম আবার একটু এটা বলবেন? একটা ক্লাসিক এক্সাম্পল আছে, আবার একটু বলতেছি, একটু খেয়াল করে শুনেন। এটা মানে নো মার্কেট প্রাইসের সাথে এটার কি মানে ওই অ্যাসপেক্টটা এরকম, যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট করার সময় চিন্তা করা হয় যে যদি প্রজেক্টটা না করা হয়, প্রজেক্টটা যদি আমি জাস্ট চিন্তা করি বাট এক্সিকিউট না করি, তাহলে এক্সিস্টিং যে অবস্থা সেই অবস্থাটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে। এটার এগেইনস্টে এটাকে ওয়ে ইন করা হয়, এটাকে মেজার করা হয় হচ্ছে প্রজেক্টটা যদি করি তাহলে প্রজেক্টটা কোন পদ্ধতিতে করব। অপশন এ বি সি এরকম মাল্টিপল অপশন দাঁড় করানো হয়, প্রত্যেকটা অপশনের কস্ট বেনিফিট অ্যানালাইসিস হয়। হওয়ার পরে এই প্রত্যেকটা অপশনের যে সুবিধা এবং অসুবিধা তার সাথে কম্পেয়ার করা হয়, যদি এই প্রজেক্ট নাই করি তাহলে কি সুবিধা অসুবিধা। তারপর হচ্ছে যেটার থেকে সুবিধা বেস্ট পাওয়া যাবে এবং সব থেকে লিস্ট অ্যামাউন্ট অফ প্রবলেমস তৈরি হবে সেই অপশনটাকে চুজ করা হয়। সেটা আমি একটা ভালো এক্সাম্পল, যেটা আপনাদের সরাসরি এক্সাম্পল মানে বুঝতে পারবেন এরকম রিলেটেবল একটা আইডিয়া দিই। ধরেন কোন একটা জায়গায় একটা নদী এক্সিস্ট করে, সেই নদীর উপরে আমি একটা ব্রিজ বানানোর কথা মানুষজন বলছে। এখন ব্রিজ বানানোর কথা বললে সুবিধা কার হবে, কি ধরনের বেনিফিট আপনি ওখান থেকে পেতে পারেন। ব্রিজ বানালে যাতায়াত সহজ হয়ে যাবে, হয়তো এই পাশে নদীর দুই পাশে মানুষের যে ট্রেড সেই ট্রেডের প্যাটার্ন চেঞ্জ হবে যেহেতু ব্রিজ হয়ে যাচ্ছে। তাছাড়া ব্রিজটা তৈরি করার সময় অনেক ধরনের কন্ট্রাক্টররা কাজ করবে, ইঞ্জিনিয়াররা কাজ করবে, লেবারস ওখানে লেবার দিতে থাকবে। তো অনেক রকম অ্যাক্টিভিটি হবে, তাই না? সেই অ্যাক্টিভিটি হলে ব্রিজ হওয়ার সাথে সাথে যেটা হয়, কোনো একটা এলাকায় যখন দুইটা এলাকা কানেক্ট করে ফেলা হয়, দুই এলাকার ডেভেলপমেন্ট মানুষ শেয়ার করা শুরু করে। এটা হচ্ছে একটা অপশন, যে ব্রিজ বানালে কি ভালো হবে। এটার এই ব্রিজটা বানানো হবে কিনা ওটা অ্যাসেস করার সময় চিন্তা করা হয় যদি ব্রিজটা না থাকে, এরকমই অবস্থায় থাকে, তাহলে কি কস্ট বেনিফিট হয়, বা সেটাতে কস্ট কি হয়, সেটা বেনিফিট আমরা কি পাই। এটা বেনিফিট কি হতে পারে, এরকম হতে পারে যে ওই এলাকায় কিছু মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতো, কিন্তু ব্রিজ হওয়ার কারণে তারা হয়তো ওখানে মাছ ধরতে পারবে না, অ্যাটলিস্ট ব্রিজের যখন কনস্ট্রাকশন হবে তখন তো অবশ্যই পারবে না। তারপর ব্রিজ হওয়ার সাথে সাথে দেখা যাবে পানির ফ্লো প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে মাছের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো দেখা যাবে যে যেই মানুষটা ওই এক জায়গায় মাছ পেতো, ব্রিজ হওয়ার কারণে হয়তো সেখানে মাছটা পাবে না। তার মানে এই যে জেলে পপুলেশনের হিউজ একটা লস হয়ে যাবে যদি ব্রিজ করা হয়। এট দ্য সেম টাইম তারা যদি অন্য জায়গায় মাছ ধরে মাছটাকে ট্রান্সফার করতে যায় সেটাও তারা করতে পারবে। তার মানে দেখেন অনেকগুলো অপশন সামনে চলে আসলো না, যে একটা প্রজেক্ট করব কি করব না এটার উপর ভিত্তি করে অপশন এ বি সি অনেক অপশন চলে আসে। তো এই যে বলতেছি যে প্রজেক্ট করলে বা না করলে কি হবে, ওইটা হচ্ছে নো মার্কেট প্রাইস আর কি, ওইটার সাথে অ্যাসোসিয়েটেড। এখন কি ব্যাপারটা একটু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এই সিচুয়েশনটা এই যে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলতেছিলাম, যে রিয়েল লাইফে একটা প্রজেক্টের কথা বলছি, এটা যদি আমি এনভায়রনমেন্টাল ইকোনমিস্টের আইস থেকে দেখতে চাই, তাহলে এই সেম জিনিসটা কি আমি এনভায়রনমেন্টের সাথে করতে পারি। যে কোনো একটা
এই যে ড্যাম তৈরি করব, হ্যাঁ? বনটাকে খালি করে বাঁধ তৈরি করতে চাই। এই সময় তাহলে আমি এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটাকে কে চিন্তা করতে পারি কিনা? যে যদি ড্যাম না তৈরি করি, হ্যাঁ? তাহলে এনভায়রনমেন্টের দিক থেকে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে? আর যদি আমি ফরেস্টটাকে খালি করে দেই তাহলে এনভায়রনমেন্টের দিক থেকে কি ক্ষতি হবে, কি সুবিধা হবে? এটাকে অ্যাসেস করি। তখন আমি এটার ভ্যালুয়েশন ঠিক মতো মানে প্রপারলি করতে পারবো না যদি আমরা এই অ্যাসেসমেন্টটা করি। Yes, ma'am. বা যদি না করে থাকি তাহলে ড্যাম যদি এক্সিকিউট করা হয় না করে, তাহলে কি এটা ফ্রুটফুল কিছু হইতো কিনা? এনভায়রনমেন্টের জন্য ভালো হবে কিনা? ভালো কিন্তু হবে না। আমরা কিন্তু কমন সেন্স থেকে এটা বুঝতে পারি যে আমরা যদি এরকম অ্যাসেসমেন্ট না করে এই প্রজেক্টটা গো করি তাহলে ভালো হবে না। কারণ ২ দিক থেকেই হচ্ছে ভালো খারাপ ২ টা মিলেই ২ টা অপশন দেওয়া হইছে। আচ্ছা, কন্টিনিউ করতেছি হচ্ছে আর প্রশ্নের সাথে এটার সাথে অ্যাসোসিয়েটেড প্রশ্নগুলো কি যে আমরা কিভাবে মেজার করব যে এই যে এনভায়রনমেন্টের যে লস হচ্ছে সেটাকে আমি মেজার করব কিভাবে? আ আমরা মেজার করতে পারি এই সিস্টেমে যে একটা অপশন দেওয়া হয়েছে। এগেইন এটা জাস্ট ব্রেইনস্টর্মিং করার অপশন। যে আমরা যদি ওয়াটার রিটেনিং যে ফাংশন আছে ফরেস্টটার তার উপর একটা মনিটারি ভ্যালু দিয়ে দিই। অ্যাজ ইন ওয়াটার রিটেইন ওর ক্যাপাসিটি টু রিটেইন ওয়াটার এটা আমি অ্যাসেস করলাম উইথ যদি বাঁধ তৈরি করা হয় তার ক্যাপাসিটি টু রিটেইন ওয়াটার। এই দুটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে একটা ভ্যালুয়েশন তৈরি হবে না? মানে ধরেন আমরা টাকা না বলে বললাম যে এক্স অ্যামাউন্ট অফ পানি সে স্টোর করতে পারে। আর বাঁধ যদি দেওয়া হয় তাহলে এক্স অ্যামাউন্ট অফ পানিকে সে রিটেইন করে রাখতে পারবে। তাহলে সরাসরি একটা কম্পারিজন করা যাবে না? Yes, ma'am. তো সেইটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে ওই যে রিক্রিয়েশনাল ফাংশনের উপর যদি মনিটারি ভ্যালু ইম্পোজ করি। যে যদি আমি চিন্তা করি যে এখানে ফরেস্টটা না থাকলে এইখানকার মানুষ যারা ফরেস্টে আসতো তারা যদি অন্য কোথাও যেতে চায়, ট্রাভেল করে করে অন্য জায়গায় যে রিক্রিয়েশনাল ওই অ্যাসথেটিক্স এ নিতে চায়, তাহলে তার কিরকম খরচ হবে? আর আর যদি আমি ফরেস্টটা না ধ্বংস করি, এটা এভাবে রেখে দেই, তাহলে মাসে কত খরচ বেঁচে যাবে? তাহলে কিন্তু একটা সরাসরি মনিটারি ভ্যালু আপনি এটার সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন। তাই না? These are just examples by the way. এটা যে স্ট্রিক্টলি এটাই করতে হবে এরকম না। এটা যখনই কোনো প্রজেক্টের কথা চিন্তা করা হয়, তখন কিছু এক্সপার্টরা বসে এটা ব্রেইনস্টর্ম করে ডিসাইড করেন যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমি এটার পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। আমাদের যে ফার্ম গেটে মেট্রো স্টেশনটা যেখানে হইছে, আমি জানি না আপনারা আগে দেখছেন কিনা বা আপনাদের মনে আছে কিনা। ওই জায়গাতে আগে আগে একটা পার্ক ছিল। পার্ক ছিল এজ একটা মাঠ ছিল। ফার্ম গেটে একটা মাঠ Yes, ma'am. ছিল। ওই আনোয়ারা মাঠে উদ্যান। হ্যাঁ, ওই জায়গাটাতে এমন না যে ওখানে সবাই খুব অ্যাক্টিভিটি করতো। আমি বলব যে ওখানে অনেক নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ সব ধরনের অ্যাক্টিভিটি হইতো। কিন্তু ওই ঘাসটা থাকার কারণে ধরেন বৃষ্টি আসলে ওর একটা ফাংশন আছে। মাঠের বৃষ্টি আসলে একটা ফাংশন আছে। ঘাসের যেই আম ঘাসের যে ফটোসিনথেসিস সেই প্রসেসের একটা ফাংশন আছে। ওইখানে যদি কোনো অ্যানিমালস থাকে যে স্পিসিসরা ওখানে বসবাস করে তাদের একটা ফাংশন আছে। সেটাকে না সেটাকে অ্যাড্রেস না করে মেট্রো স্টেশন করা সম্ভব ছিল না। মানে মেট্রো স্টেশনটা যখন তৈরি করা হয়েছে তখন এটার ভ্যালুয়েশন করা হয়েছে আসলে যে এই পার্কটা আসলে কতখানি এনভায়রনমেন্টাল ভ্যালু প্রোভাইড করছে। আর মেট্রো স্টেশনটা করার কারণে মানুষ কি পরিমাণ অ্যাক্টিভিটি তার কি ধরনের বেনিফিটস হবে। তো এইটা অ্যাসেস করে নিশ্চয়ই প্রজেক্টটা গো করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ওই স্টেশনের বাইরে মানুষ প্রোটেস্ট করছে। আমি জানি না আপনারা জানেন কিনা। প্রোটেস্ট করছে যে আমরা কেন একটা ছোট্ট পার্ট অফ এক টুকরা নেচার ছিল এটাকে ধ্বংস করে কেন আমরা নিজেদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করছি। এরকম কিন্তু অ্যাসপেক্ট হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভ্যালুয়েশনের কথাটা বলতেছি আমরা বারবার। এটা যখন ডিসিশনটা নেওয়া হয় তখন অনেক কিছু বেসিসে নেওয়া হয়। কিন্তু সবাই যেটাতে বেনিফিটেড হবে এরকম না। অন্য কারো এটা সেকেন্ড অপিনিয়ন থাকতে পারে বা রিজার্ভেশন থাকতে পারে যে হয়তো ভালো হচ্ছে না, যেটা করতেছে ভালো হচ্ছে না। আচ্ছা, আরেকটা অ্যাসপেক্ট যেটা আগের পয়েন্ট গুলোর সাথে কন্টিনিউইং একটা পয়েন্ট সেটা হচ্ছে যদি আমি ক্লিন এয়ার উপর একটা মনিটারি ভ্যালু প্রোভাইড করি যে আমি এই ফরেস্ট থাকার কারণে যে আমি ক্লিন এয়ারটা পাচ্ছি এই ক্লিন এয়ারটার উপর যদি আমি মার্ক করি এটা যে পলিউটেড এয়ার যদি আমি ইনহেল করি সেটার সাথে ক্লিন এয়ার যে ইনহেল করছি এই দুটার একটা ডিরেক্ট কোন রকম কোনোভাবে একটা লিঙ্ক তৈরি করে মনিটারি ভ্যালু ইম্পোজ করা যেতে পারে। ঠিক আছে? আম আচ্ছা, এটার পাশাপাশি আমার মনে হয় আপনাদেরকে এটা বললে ভালো হবে যে এটা কোন ধরনের ভ্যালুয়েশন মেথড
2 নাম্বার পয়েন্ট যেটা ছিল সেটাকে বলছে রিক্রিয়েশনাল ভ্যালুর ব্যাপারে, বলছে যে ট্রাভেল কস্ট মেথডে এটা ভ্যালুয়েশন করা যেতে পারে। আর ক্লিন এয়ারের জন্য বলা হচ্ছে যেটা হেডনিক প্রাইস মেথডে এটার প্রাইসিং করা যেতে পারে। 4 নাম্বার পয়েন্ট বলছে যদি আমি নন ইউজ ভ্যালু অফ দ্য ফরেস্ট কে অ্যাড্রেস করি, টোটাল ইকোনমিক ভ্যালু যে নন ইউজ ভ্যালু অফ দ্য ফরেস্ট ছিল যেটা আমরা পয়েন্ট করতেছিলাম সেটাকে যদি আমি অ্যাড্রেস করি, সেটার মেথড হচ্ছে কন্টিনজেন্ট ভ্যালুয়েশন মেথড। সেটা দিয়ে করা সম্ভব। কন্টিনজেন্ট হচ্ছে কি মানুষের কাছে সার্ভে করে জিজ্ঞেস করা যে এটা থাকলে বা না থাকলে কি হবে, ফরেস্ট থাকলে ভালো হবে নাকি ফরেস্ট না থেকে ড্যাম থাকলে ভালো হবে, এরকম প্রশ্ন করে ডিটেইল সার্ভে করে আমরা এখান থেকে একটা প্রাইসিং করে নিতে পারি। আচ্ছা, লাস্ট পার্ট, এই স্লাইডের লাস্ট পার্ট হচ্ছে MAC বলে একটা কনসেপ্ট, সেটাকে বলে মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট। নাম শুনে একটু কাঠখোট্টা মনে হচ্ছে, এটার সহজ কথা হচ্ছে দ্য কস্ট অফ রিডিউসিং অ্যান অ্যাডিশনাল 1 ইউনিট অফ এমিশন অর ডিসচার্জ অ্যাজ ইন ওয়াটার পলিউশন অথবা এয়ার পলিউশন, দুইটাকে অ্যাড্রেস করে এরকম 1 ইউনিট পলিউশনকে সে কমাইতে পারবে। এটা এগেইন কাঠখোট্টা একটা টার্ম, আমরা সহজ করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলটা এরকম যে ধরেন একটা কোম্পানি, যে কোম্পানিকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এক্স অ্যামাউন্ট অফ টাকা তাকে পার ইউনিট অফ এমিশনের জন্য পে করতে হয়, এক ধরনের ট্যাক্স ধরেন। আচ্ছা, এক্স ধরেন, টি ধরছে, ধরেন টি অ্যামাউন্ট অফ টাকা তাকে পে করতে হয় পার ইউনিট অফ এমিশনের জন্য। এখন এটাতে যদি আমি এমিশন ট্যাক্স ইম্পোজ করি, হ্যাঁ, তার ওই আগে যে টাকাটা সে ব্যয় করতো এমিট করার সময়, এটার উপর যদি আমি কিছু ট্যাক্স ইম্পোজ করে দিই তখন কি অবস্থা হবে? প্রথম কেস হচ্ছে কোনো রকম পলিসি টলিসি কিছুই করলাম না, কোম্পানিও এই এমিশনটা একটু কমালো না এবং ট্যাক্স দেওয়ার প্রশ্নই আসে না। এটা হচ্ছে কেস ওয়ান, মানে নো নো মার্কেট, মানে নো প্রজেক্ট, সেই কেস। কেস টু হচ্ছে যখন ট্যাক্স পলিসি ইন্ট্রোডিউস করা হলো তখন তারা হচ্ছে কি, গ্রাফটা যদি একটু দেখি, গ্রাফের মধ্যে হচ্ছে বলছে যে সে ই নট পরিমাণ, একদম শেষ যে পয়েন্টটা ই নট পরিমাণ, যেটা মার্ক করতে পারবো কিনা, ই নট পরিমাণ হচ্ছে যে এমিশন যদি করে তাহলে তাকে ট্যাক্স দিতে হয়, সাপোজ একটা অ্যামাউন্টের ট্যাক্স দিতে হয়। এখন সেই চিন্তা করলো যে ট্যাক্স আমাকে কত, সেই কতখানি ট্যাক্স আমি আসলে পে করছি এটার জন্য। মিস এটা আপনার স্ক্রিন শেয়ারটা মনে হয় বন্ধ হয়ে গেছে। রিয়েলি আমি কিন্তু দেখতে পাচ্ছি, অ্যাজ ইন আমি আমার আরেকটা ডিভাইস না দিয়ে দেখতে না পাচ্ছি। আছে, ম্যাম আছে। না ম্যাম আছে। দেখা যাচ্ছে না? ইয়েস ম্যাম। মিস হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মুভ কেস টু হচ্ছে তাকে এই যে আমি তাকে ট্যাক্স ইম্পোজ করে দিলাম, ট্যাক্স ইম্পোজ করে দেওয়ার কারণে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি পে করতে হচ্ছে এই এমিশনের এগেইনস্টে। এখন সে চিন্তা করলো যে এত টাকা আমি দিয়ে ফেলতেছি জাস্ট বিকজ আমি এমিশন করে দেখে, তাহলে আমি কিছু পরিমাণ এমিশন কমাই ফেলি। কমাই ফেলে কি হবে, কিছু পরিমাণ এমিশন কমানোর পরে সিনারিও দাঁড়াচ্ছে এরকম যে আমি এমিশনটাকে ই নট থেকে ইটি তে রিডিউস করলাম। ইটিতে রিডিউস করার সাথে সাথে ওই ইমিশন এগেইনস্টে দেখেন একটু আগে যে বড় একটা রেক্ট্যাঙ্গেল ছিল সেটা কিন্তু হাফ রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ছোট রেক্ট্যাঙ্গেলে চলে আসলো না? ইয়েস ম্যাম। এই যে ঘটনাটা ঘটলো, এটাতে এই ট্যাক্সটা ইম্পোজ করার কারণে কিন্তু কোম্পানিটা চিন্তা করলো যে আমি এমিশন কমাবো, তাহলে আমি টোটাল এমিশন যা হচ্ছিল সেই এমিশনের টোটাল অ্যামাউন্টটা আমি ই নট থেকে ইটিতে কমে আনতে পারলাম। ঠিক আছে, এখন এই যে আমি যেই অ্যামাউন্ট কমে আনতে পারলাম, এটাকে আমি বলছি যে এই যে কত কমালে পরে হচ্ছে আমার ট্যাক্স রেটটা না নরমাল থাকবে, সেই রেটের ভ্যালু হচ্ছে এটা মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট। এটা খুব সিম্পলিফাই করে বলা হয়েছে, এটা এত সহজ না বা এত স্ট্রেইট ফরওয়ার্ড না। হ্যাঁ, এটার পিছনে আরো অনেক ছোট ছোট পার্ট কাজ করে। তো এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই কেসটা দেখানো হয়েছে। আপনারা কি মোটামুটি একটুখানি বুঝতে পারছেন যে আমি কেউ কোন কোম্পানি কেন এমিশন কমাবে? ইয়েস ম্যাম, বুঝছি। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নেন, এটা অ্যান্সার আপনারা খুঁজে বের করবেন। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, আম, আপনারা কি আরেকটা লেকচার পড়তে চান? উই স্টিল হ্যাভ 20 minutes টাইম।
জিমি শেষ করিয়ে দেন ইয়েস, নো, এনিথিং? শেষ করে দিব? তাহলে লেকচার বলেন। 8 এ চলে যাই। লেকচার 8 হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এটার মধ্যে সম্ভবত একটা বা দুইটা ম্যাথ আছে। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে আমরা সহজ কথা বলি, আমরা সাধারণত ডেভেলপমেন্ট চিন্তা করলেই চিন্তা করি যে মনিটারি গেইন, কোথায় লাভ হবে, কোথায় ইয়ে হচ্ছে সেটা চিন্তা করি। সে কারণে হচ্ছে ট্রেডিশনালি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে জিডিপি, জিএনআই বা জিএনপির ইনক্রিজ এটাকে ধরা হইতো। ঠিক আছে? এটা হচ্ছে নরমালি এটা ইনিশিয়ালি এটাই আইডিয়া ছিল যে কোনো ধরনের ডেভেলপমেন্ট মানেই হচ্ছে মনিটারি গেইন বা ইকোনমিক গেইন। তারপর আস্তে আস্তে আসলে যে জিডিপিটা আসলে জিডিপি বা জিএনপি বা এই সংখ্যাগুলোর অনেক বড় লিমিটেশন আছে। তারা কিন্তু শুধুমাত্র অ্যাসেট বা মনিটারি ভ্যালু আছে সেরকম জিনিসেরই অ্যাড্রেস করতে পারে, বাকি আর কোনো কিছুকে তারা অ্যাড্রেস করতে পারে না। তো এরকম প্র্যাকটিক্যালি দেখা গেল যে অনেক দেশে অ্যাকচুয়ালি লিভিং স্ট্যান্ডার্ড কমে গেছে কিন্তু তার জিডিপি ইনক্রিজ করতেছে। তখন চিন্তা করা হয়েছে কেন জিডিপি ইনক্রিজ করতেছে বাট লিভিং স্ট্যান্ডার্ড কমে গেছে, বা ইটস আনসেফার অর রোগে শোকে মানুষ বেশি মারা যাচ্ছে এরকম অবস্থা আছে। তখন চিন্তা করছে তার মানে ডেফিনেটলি আমরা যেই মেথডে ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করতেছি ওটা সম্ভবত কারেক্ট হচ্ছে না, এটা সম্ভবত আরেকটু ডেপথে যেতে হবে। তখনই হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বা সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস ইউজ করে ডেভেলপমেন্ট মেজার করার কথাটা চিন্তা করা হয়েছে। তো আম আমি এখানে একটা একটা টেবিলের মধ্যে অনেক কিছু দেখানো হচ্ছে। আমরা এই ক্যালকুলেশনের মধ্যে ইন ডেপথ যাব না। কিন্তু আপনাদের জানার জন্য যে জিডিপি বা জিএনএ বা জিএনপি কেন ওদেরকে মনিটারি ভ্যালুর উপরে বেশি এমফাসিস দিয়ে করা হচ্ছে, বা আমরা যেটাকে বলি যে এটা সোশিও ইকোনমিক সিনারিওকে আসলে রিফ্লেক্ট করে না, এটা বোঝার জন্য আপনাদেরকে এটা দেওয়া হয়েছে। আপনারা যদি এটা টার্মগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে এটার সাথে লিভিং স্ট্যান্ডার্ডের তেমন কোনো সম্পর্ক নাই। ফর এক্সাম্পল, পার্সোনাল কনজাম্পশন, বিজনেস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্পেন্ডিং, এক্সপোর্ট কতখানি হচ্ছে, ইম্পোর্ট কতখানি হচ্ছে, দিস থিংস হ্যাজ নাথিং টু ডু উইথ মানুষ ভালো আছে কিনা, মানুষ হ্যাপি কিনা, হুম? আম, অথবা মানুষের রোগ শোক বেশি হচ্ছে কিনা, বা মানুষ এডুকেটেড কিনা, ইলিটারেট কিনা, এটা দেখার কোনো উপায় নাই। তো আসলে এই লিমিটেশন গুলো কনসিডার করে সোশিও ইকোনমিক ইন্ডিকেটরস বলে এই টার্মটাকে মানে কয়েন করা হয়েছে। আমরা এটা না করে লিমিটেশনস অফ জিডিপি লিস্ট দেওয়া আছে। এটা একটা শর্ট কোয়েশ্চেন, আসার মতো শর্ট কোয়েশ্চেন, লিমিটেশনস অফ জিডিপি অ্যাজ এ ইন্ডিকেটর অফ ওয়েলফেয়ার। অল্টারনেটিভ মেজার হিসেবে কিছু অল্টারনেটিভ মেজার এখানে দেখানো হয়েছে বা নাম বলা হয়েছে। একটা হচ্ছে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেনুইন প্রগ্রেস ইন্ডিকেটর, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, বেটার লাইফ ইন্ডেক্স, হ্যাপি প্ল্যানেট ইন্ডেক্স, আরো আরো আছে। এটা তো এখানে অল্প কয়েকটা দেওয়া আছে, আরো আরো অনেক ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে। আমরা হচ্ছে কি এখন পর্যন্ত অনেক দেশে মেজার করা হয়েছে এমন ইন্ডেক্স হচ্ছে এইচডিআই। এইচডিআইটা সবার আগে হয়েছে এরকম না, বাট বেশ ইনক্লুসিভ, এই কারণে এটা এত বেশি পপুলার। জেনুইন প্রগ্রেস ইন্ডিকেটর যেটা, সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে বাট এখনো মনে হয় কোনো দেশেই পুরোটা ক্যালকুলেট করা হয়েছে এরকম হয় নাই। বাকি এগুলো এরকম প্রপোজড, কেউ কেউ কোনো কোনো রিজিয়নে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখছে যে কেমন সংখ্যা আসে। সারা সারা ওয়ার্ল্ডে সবাই করতেছে এরকম না, বাট এইচডিআইটাই ইটস মানে বেশ কমন। এইচডিআই কি করে, ওরা হচ্ছে তিনটা অ্যাসপেক্ট কে চিন্তা করে, যে তিনটা অ্যাসপেক্টের সংখ্যা তারা মেজার করে। প্রথম অ্যাসপেক্টটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সির মধ্যে আমি জানি ক্যালকুলেশন পার্টটা কি আপনাদের এখানে আছে কিনা। আচ্ছা, লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে কোন একটা দেশে যে গড় গড় আয়ু যেটা আছে, সেই গড় আয়ুকে আম, একটা স্ট্যান্ডার্ডের সাথে মেজার করা হয়, একটা স্ট্যান্ডার্ড সাথে করে ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়। বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজ করার মেথডটা হচ্ছে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। স্ট্যান্ডার্ডাইজ করা হয় এই সেন্সে, ধরেন আমি 2026 সালের 2025 সালের এইচডিআই ক্যালকুলেট করতে চাই। তাহলে 2025 সালে আম, সকল দেশগুলো যাদের মধ্যে এটাকে মেজার করা হচ্ছে তাদের সবার মধ্যে সব থেকে বেশি গড় আয়ু এবং সব থেকে কম গড় আয়ু, তার সাথে আমি যেই দেশেরটা ক্যালকুলেট করতে চাচ্ছি তাকে অ্যাড্রেস করে এই ফর্মুলার মধ্যে এটাকে সংখ্যাগুলো বসানো হয়। এই যে 20 হচ্ছে গিয়ে কমটা, আর 85 হচ্ছে সব থেকে বেশিটা।
আর এলই হচ্ছে আমি যেই জায়গাটা হিসাব করতে চাচ্ছি সেই জায়গা লাইফ এক্সপেক্টেন্সি। তো এটা করে দেখেন, আমি তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার কি ইয়ার বাই ইয়ার, রিজিয়ন বাই রিজিয়ন এই সংখ্যাটা আলাদা হয়ে যাবে। তো এইচটিআই যখন ক্যালকুলেট করা হয় তখন বলে দেওয়া হয় যেটা আসলে কোন সালের জন্য এইচটিআই ক্যালকুলেটটা করছে আপনি। সেকেন্ড হচ্ছে এডুকেশন। এডুকেশনটা হচ্ছে রিপ্রেজেন্টিং নলেজ। নলেজের জন্য বলতেছে যে দুইটা টেবিল নেয়, একটা হচ্ছে মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স আর হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স। এটা হচ্ছে গিয়ে 15 এবং 18 দিয়ে যে ভাগ করছে এটা দেশভেদে এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে এটা চেঞ্জ হয়। বাট এডুকেশন ইন্ডেক্স দিয়ে মূলত হচ্ছে আপনি এডুকেশন আসলে অ্যাক্সেস আছে কিনা, কত মানুষ আসলে এডুকেশন এটা ফুলফিল করতে পারে, সেই সার্ভে থেকে এই তথ্যটা উঠে আসে। লাস্টটা হচ্ছে রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি হচ্ছে এটা অ্যাডজাস্টেড জিডিপি বলে, অ্যাডজাস্টেড জিডিপি বলে এটাকে। এটা হচ্ছে পার্চেসিং পাওয়ার প্যারিটির উপরে ডিপেন্ড করে। এগেইন কাঠখোট্টা টার্ম, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিরকম। আচ্ছা, এই জিনিসগুলা এই যে আমি 3টা ইন্ডেক্সের কথা বললাম, 3টা আলাদা আলাদা পার্ট, এই 3টাকে যখন ক্যালকুলেট করা হয়, করার পরে কিউবিক রুট অফ এই 3টা ফ্যাক্টর যেটা, এই 3টাকে গুণ করে তাকে কিউবিক রুট করে হচ্ছে অ্যাকচুয়ালি এইচডিআইটা ক্যালকুলেট করা হয়। দ্যাট ইজ দ্য মেথড। ওকে, এইটার এইচডিআই এর পাশাপাশি আরো একটা এইচডিআই মনে হয় রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়, সেটা হচ্ছে কি আইএইচডিআই। আই এম নট শিওর আপনাদের লেকচার ম্যাটেরিয়ালটা আছে কিনা। আছে, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড এইচডিআই। এটা হচ্ছে বলা হয় যে এইচডিআই যখন হিসাব করা হচ্ছে, যে আমি যে ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আমি এই যে মিন ইয়ার্স স্কুলিং ইন্ডেক্সটা বললাম, এক এক দেশে কতটুকু এডুকেশন পাইলেই সে মোটামুটি শিক্ষিত হবে, এটা এক এক দেশের জন্য এক এক রকম। এবং এক এক দেশের জন্য এক এক রকম হওয়ার পাশাপাশি আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে এক এক দেশে পড়াশোনার স্ট্যান্ডার্ডটাও এক এক রকম। তো আমি আম, ধরেন বাংলাদেশে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যেটা পড়তেছে, ইন্টারন্যাশনাল কারিকুলাম না হলে ন্যাশনাল কারিকুলামে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বাচ্চারা যে জিনিসটা পড়াশোনা করে, ইন্ডিয়াতে হয়তো হয়তো 1 থেকে 8 পর্যন্ত সেম টাইপের পড়াশোনা করানো হয় না। তাহলে যদি আমি হিসাব করি যে 8 পর্যন্ত পড়ায় অনেক ভালো ব্যাপার, এটা হিসাব করে আমি এইচটিআই ক্যালকুলেট করলাম বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়ার জন্য, দুইটা কি সেম জিনিসকে রিপ্রেজেন্ট করবে তাহলে? নো ম্যাম। কখনোই করবে না। তার মানে এই যে দেখে এই যে ইনইকুয়ালিটির ব্যাপারটা, মানে এটা হচ্ছে এইচটিআই এর একটা লিমিটেশন আর কি, যে আমি আহ, একটা একটা সংখ্যা দিয়েই সবকিছুকে প্রপারলি এক্সপ্রেস করতে পারবো না। এই লিমিটেশন মাথায় রেখে এইচটিআই হিসাব করা হয়। ইনইকুয়ালিটি ম্যাথ আসবে না, বাট এটা আপনাদের জানানোর জন্য দেওয়া হয়েছে। আমি এটা থেকে ম্যাথ দিব না আপনাদেরকে, আমি এমপিআই এর ম্যাথটা প্রবলেম দিব। ঠিক আছে। জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইন্ডেক্স গুলোর সাথে পরিচিত হয়ে হোপফুলি পরবর্তীতে যদি কখনো আপনাদের ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সুযোগ হয় তাহলে জানতে পারবেন এর সম্পর্কে আরো বেশি। জিডিআই বলতেছে যে এটা জেন্ডার ইনইকুয়ালিটিকে মেজার করে তিনটা বেসিক ডাইমেনশনে। প্রথমটা হচ্ছে গিয়ে হেলথ। আচ্ছা, এটা আরো জিডিআই এর আরো হিসাব আছে। জিডিআই হিসাবটা হচ্ছে আমরা যে এইচডিআই এর কথাটা বললাম, সেই এইচডিআইটা যদি আমি মেল এবং ফিমেল দুই জেন্ডারের জন্য আলাদাভাবে ক্যালকুলেট করি, তারপর দুটোকে রেশিও করি, সেই রেশিওটাই হচ্ছে জিডিআই। মানে এইচডিআই বাট ফর মেল ফিমেল সেপারেটলি যদি ক্যালকুলেট করা হয়। আচ্ছা, আরেকটা আউট অফ টপিক কথা বলি। এই যে আমি এত কিছু বলছি, ইন্ডিকেটর ইন্ডিকেটর বা এটা মেজার করবো ওটা মেজার করবো, হাউ ডু ইউ থিঙ্ক দিজ আর মেজার্ড? মানে অ্যাজ ইন আমরা যদি চিন্তা করি যে আপনার হাইট কত, আপনি তো একটা টেপ বের করে বা একটা স্কেল বের করে বলবেন যে আমার হাইট হচ্ছে এটা, এভাবে মেজার করলাম। এইচটিআই বা এরকম সোশিও ইকোনমিক ইন্ডিকেটর গুলো কিভাবে মেজার করা হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? ম্যাম বিভিন্ন সরকারি ডাটা অ্যানালিসিস করে। কিরকম সরকারি ডাটা? মানে আমরা আমাদের যে ডেটা গুলা দরকার এগুলো তো উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে অনেক ডেটা থাকে, যেরকম সাক্ষরতার হার, তারপর অন্যান্য জিনিস, স্বাস্থ্য ট্রু, দিস রিলেটেড। ইজ ওয়ান ওয়ে। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে গিয়ে সেখানে যে এক্সিস্টিং ডেটাটা আছে, সেই ডেটা ব্যবহার করে এগুলো মেজার করা যেতে পারে। আর আর অনেক ক্ষেত্রে এরকম করা হয় যে স্পেসিফিক যদি কোনো ডেটা প্রয়োজন হয় তাহলে সার্ভে করা হয়, সোশ্যাল সার্ভে করা হয়। সার্ভে করে তথ্যটা নিয়ে আসা হয় যে
এটা আসলে অবস্থাটা কি? একটা স্ট্যাটিস্টিক্স আসলে সঠিক তথ্য দিতে পারে না, কারণ আমাদের ডেটা কালেকশন মেথডটা অনেক কোয়েশ্চেনেবল এট টাইমস, এট স্পেসিফিক রিজিয়নস এটা অনেক কোয়েশ্চেনেবল ইয়ে হয়। আচ্ছা, নেক্সট ইন্ডিকেটর হচ্ছে মাল্টিডিমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এটা হচ্ছে এইচডিআই তে যেরকম আমরা তিনটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি, মাল্টিডিমেনশনাল পভার্টি ইন্ডেক্সে এরকম তিনটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলা হয়। একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড। এমপিআইটা হচ্ছে পভার্টি ইন্ডেক্সের একটা হিস্ট্রি বলি। আগে ছিল এইচপিআই, হিউম্যান পভার্টি ইন্ডেক্স বলে একটা টার্ম ছিল। এইচপিআই ক্যালকুলেট করার সময় এরকম এইচডিআই তে যেরকম তিনটা অ্যাসপেক্ট ছিল, এইচপিআই ক্যালকুলেট করতে যে দেখা গেল যে যারা উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রি, তারা এইচপিআই ক্যালকুলেট করতে হচ্ছে চারটা অ্যাসপেক্ট হিসাব করতো। এই যে হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড, পাশাপাশি হচ্ছে একটা হচ্ছে জব কখন পায়, জব হওয়ার রেট, ওইটা একটা মেজার করতো। এই চারটা মিলে ওদের একটা এইচপিআই ছিল। এইচপিআই 2 ওটা। এইচপিআই 1 হচ্ছে জবের অ্যাসপেক্ট বাদ দিয়ে জাস্ট সার্ভাইভালের জন্য যে তিনটা দরকার সেই তিনটা নিয়ে তখন চিন্তা করা হলো যে আসলে যে কোনো দেশ তো যে কোনো সময় ডেভেলপ হয়ে যেতে পারে, চেষ্টা করতে থাকে। যখন ডেভেলপ হয়ে যাবে তখন কি তার আগেটার মেজার করা হবে না? তাহলে তো একই স্কেলে আমি এইচপিআই কে মেজার করে আসলে কারেক্ট তথ্য পাচ্ছি না। হুম? এই কারণে ওটাকে মডিফাই করে এমপিআইটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এমপিআইটা সম্ভবত 2010 এর অ্যারাউন্ডে এমপিআইটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। এমপিআইতে যেটা করা হয় ওরা কি করে যে বলতেছে আচ্ছা আমরা এইচপিআই যখন হিসাব করছি তখন পভার্টি ইন্ডেক্স এর মধ্যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি কি পরিমাণ পোর বা তার কিরকম পভার্টি আছে সেটা নিয়ে হিসাব করা হতো। এমপিআইতে বলা হচ্ছে যে না, আমরা মানুষকে ইন্ডিভিজুয়াল হিসাব করবো না, আমরা হাউস হোল্ড হিসাবে করবো। একটা হাউস হোল্ডে কতজন আছে, সেই হাউস হোল্ডের অবস্থাটা কি সেটা অনুযায়ী এমপিআই ক্যালকুলেট করা হবে। তো এইটা ক্যালকুলেট করার জন্য আমি এক্সিস্টিং ডেটা দিয়ে এটা করতে পারবো না, আমাকে সার্ভে করে এটাকে দেখতে হবে। সার্ভে করে যে তথ্যগুলোকে নিয়ে আসবো সেটা একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা আমি একটু বলে যাই। টেবিলের মধ্যে তথ্য অনেক কিছু লেখা আছে। হেলথের ক্ষেত্রে হচ্ছে দুইটা অ্যাসপেক্ট। একটা হচ্ছে নিউট্রিশন আছে কিনা, নিউট্রিশন কেমন অবস্থা আছে। নিউট্রিশন কেমন অবস্থাটা ডিফাইন করা হয়েছে এভাবে যে ডিপ্রাইভড হিসাব করা হবে যদি কোনো একটা অ্যাডাল্ট অথবা কোনো একটা চাইল্ড তার যেই আহ, তার সে যদি আন্ডার নরিশ থাকে, ম্যালনিউট্রিশন থাকে, তখন ধরা হবে যে সে আসলে এই ব্যাপারে তার পভার্টি আছে। এগেন আমি এটা বোধহয় বলতে ঝামেলা হইতেছে। মাল্টিডিমেনশনাল পভার্টি ইন্ডেক্সের তিনটা অ্যাসপেক্ট হিসাব করা হয়, হেলথ, এডুকেশন এবং লিভিং স্ট্যান্ডার্ড। হেলথের জন্য দুইটা অ্যাসপেক্ট, এডুকেশনের জন্য দুইটা অ্যাসপেক্ট, লিভিং স্ট্যান্ডার্ডের জন্য 6টা অ্যাসপেক্ট। এই 6টা অ্যাসপেক্ট হচ্ছে যখন আমি সার্ভে কালেক্ট করি, ডেটা কালেক্ট করি, তখন ধরেন আমার বাসায় কেউ এটা মেজার করতে চায়, তখন আমার বাসায় এসে ফার্স্ট ইনফরমেশন নিবে হচ্ছে আমার বাসায় কতজন মানুষ, আমার হাউস হোল্ডে কতজন মানুষ বসবাস করে, সেই সংখ্যাটা ফার্স্টে পিক করবে। তারপর পিক করবে হচ্ছে ফর হেলথ, জিজ্ঞেস করা হবে যে এই বাসায় এমন কোন অ্যাডাল্ট অথবা চাইল্ড আছে কিনা যে ম্যাল ম্যালনিউট্রিশন বা আন্ডার নরিশড। যদি আমাদের বাসায় এরকম কেউ এক্সিস্ট করে তখন এটার সার্ভেতে রেজাল্ট আসবে হচ্ছে 1, কারণ এটা এক্সিস্ট করতেছে। আর যদি এরকম কেউ না থাকে, সবাই যদি নর্মাল এবং হেলদি হই, তাহলে ধরে নেওয়া হচ্ছে 0, তার মানে আমার এই বিষয়ে পভার্টি নাই। সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে চাইল্ড মোর্টালিটি। চাইল্ড মোর্টালিটির কথা বলতেছে যদি ওই হাউস হোল্ড, যে আমার হাউস হোল্ড নিয়ে কথা বলছি, এই হাউস হোল্ডে যদি আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স কেউ মারা গিয়ে থাকে গত 5 বছরে, অ্যাজ ইন আমি যে সময় সার্ভে করছি তার 5 বছরের মধ্যে, তার আগের 5 বছরের মধ্যে এই বাসায় যদি 18 বছরের কম বয়সী কেউ মারা গিয়ে থাকে, তখন বলা হবে যে সে তার পভার্টি আছে। আর যদি না মারা গিয়ে থাকে তখন ধরতে হবে যে তার এই পভার্টি নাই। বুঝতে পারছি? মানে 1 এবং 0 মার্ক করার ব্যাপারটা কি বুঝতেছি? ইয়েস ম্যাম। ওকে, মুভিং অন। এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে যে ডিপ্রাইভড ধরা হবে যদি 6 বছর স্কুলিং কেউই না করে থাকে, অ্যাটলিস্ট 6 বছর স্কুলিং কেউই না করে থাকে, তখন ধরা হবে ডিপ্রাইভড। তা আমরা যদি একটা পার্সনও যদি এডুকেটেড হয় তখন তাকে আপনি ডিপ্রাইভড ধরতে পারবেন না। তার মানে তার এডুকেশনের ফ্যাসিলিটি আছে, একজনে থাকা মানে ফ্যাসিলিটি আছে। 2 নাম্বারটা বলছে স্কুল অ্যাটেন্ডেন্স। স্কুল অ্যাটেন্ডেন্স হচ্ছে ডিপ্রাইভড হবে যদি কারো কোনো মেম্বার বয়স হয়ে গেছে কিন্তু তার ওই ওই 6 বছর যে স্কুলিং এরটা, ওই স্কুলিংটা করা হয় নাই, এরকম মেম্বার যদি থাকে।
এবং এই মেম্বারটা থাকতে হবে সবাই, মানে ইদার অল অর নোবডি, এই অ্যাসপেক্টে। ঠিক আছে? এই অ্যাসপেক্ট হচ্ছে 1 অথবা 0 করবো। এখন আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, আপনার ইউনিভার্সিটিতে পড়া মাত্রই কিন্তু হচ্ছে আপনার স্কুলিংটা হইছে। নাহলে তুমি ইউনিভার্সিটিতে আসতে পারতেন না। তাই না? আবার বলবে যদি এরকম হয় যে এমন কোন মেম্বার আছে, যে মেম্বারটা আপনার বাসায় আছে কিন্তু তার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু সে সর্বোচ্চ পড়াশোনা করে নাই। সাপোজ আপনার বাসায় হাউস হেল্প। তখন কিন্তু আপনাকে ধরতে হবে যে না একজন তো পোর। তার মানে আপনি ভার্সিটিতে পড়েন এই কারণে প্রথম যেই ইয়ার্স অফ স্কুলিং এখানে সে আপনি পাশ করে যাবেন। পরেটা তো পাশ করবেন না। কারণ আপনার বাসায় এমন মানুষ আছে যার বয়স হয়ে গেছে বাট তার সর্বোচ্চ স্কুলিং হয় নাই। আমি স্পেকট্রামটাকে বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা। আম এই যে ৪ টা অ্যাসপেক্টের কথা বলা হলো, সরি ২ টা অ্যাসপেক্টে ৪ টা সাব পয়েন্টের কথা বলা হইছে। সাপোজ কোন হাউসহোল্ড যদি হেলথ সেক্টরে আম পুয়ার হয়, তাহলে তার কাছে হচ্ছে 1/3 হচ্ছে তার পভার্টি আছে। একটা অ্যাসপেক্টে পভার্টি আছে। যদি তার হেলথ সেক্টরে কোনো পভার্টি না থাকে বাট এডুকেশন সেক্টরে দুটাতেই পভার্টি আছে বা একটাতে পভার্টি আছে। তার মানে এডুকেশন সেক্টরে তার পভার্টি আছে। এবং হিসাবটা করা হয় যে হেলথ, এডুকেশন এবং লিভিং স্ট্যান্ডার্ড সমান ওয়েট ক্যারি করে। তার মানে হচ্ছে যদি আমি 100% এর মধ্যে চিন্তা করি তাহলে হেলথে 33%, এডুকেশনে 33%, লিভিং স্ট্যান্ডার্ডে আবার 33%। এখন কারো যদি টোটাল পভার্টির পরিমাণ 33 এর চেয়ে বড় হয় তখন ধরা হয় যে সে মাল্টি ডিমেনশনাল পভার্টি আছে। তার মানে কি সে একটা অ্যাসপেক্টে না, দুইটা অ্যাসপেক্টে, লিস্ট দুইটা অ্যাসপেক্টে পভার্টি তার আছে। না হলে 33% এর বেশি হইতো না। ঠিক আছে? সো এটা খেয়াল করবেন। 33% এর বেশি হইতো না। 33% এর বেশি হওয়া মাত্রই হচ্ছে তার এক ডিমেনশনে না, মাল্টিপল ডিমেনশনে তার পভার্টি এক্সিস্ট করে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা। তো এটা গেল। ওই যে আমি 33% এর কথা বললাম, সেই 33% এর কারণে হচ্ছে এখানে যে ওয়েটেজটা দেখানো হচ্ছে 1/6 আম অথবা এরপরটাতে 1/18 দেখতে পাচ্ছেন সেটা ওই জায়গাটা থেকে আসছে। সো বেসিক্যালি আমি যদি 100% এর মধ্যে হেলথের মধ্যে 33% দেই, তাহলে 33 এর হাফ হবে হচ্ছে A পয়েন্ট এবং B পয়েন্টে। এডুকেশনের জন্য আবার A এবং B পয়েন্টে 33 এর হাফ করে হবে। মানে 16.67% বা 1/6। ঠিক আছে? লিভিং স্ট্যান্ডার্ড এর ব্যাপারটা হচ্ছে ৬ টা এরকম ভাগ আছে। মানে A থেকে ৬ পর্যন্ত। এ থেকে F পর্যন্ত। তার মানে প্রত্যেকটা হচ্ছে 1/3 এর 1/6। এই কারণে 1/18 ওয়েটেজ লেখা হয়েছে। বুঝলাম? 1/18 কেন? আপনার যখন ম্যাথটা আসবে তখন এগুলো লেখা থাকবে না। আপনাকে নিজেই জেনে নিতে হবে যে হেলথ এবং এডুকেশন হচ্ছে 1/6 করে আসে। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ৬ টা হচ্ছে 1/18 করে আসে। হুম? এটুকু ব্যাপার কি একটু বুঝতে পারছি? আমরা যখন ম্যাথটা করব হোপফুলি আপনাদের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি ম্যাম। ওকে। আমরা ম্যাথে চলে যাই। ম্যাথটা শেষ করে আমি আজকের ক্লাস এন্ড করে দিব। লেকচারও শেষ হয়ে যাবে। আমরা একটা ক্যালকুলেশনের পার্ট দেখাচ্ছি। আম ক্যালকুলেশনটা যে বোধহয় পুরোটা একসাথে দেখাতে পারলে ভালো হয়। মানে পুরো ফুল ক্যালকুলেশনটা। স্ক্রিনটাকে আমি পোর্ট্রেট মোডে নিয়ে আসছি। আম প্রবলেম হলে বলবেন। আমার কাছে মনে হচ্ছে পুরো ইমেজটা একবারে দেখতে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে ৪ টা হাউসহোল্ডের কথা বলা হয়েছে। আর এই ক্যালকুলেশনটা এমপিআই যে ওয়েবসাইটে ইন্ট্রোডিউস করা হয়েছে সেই ওয়েবসাইট থেকে সরাসরি এক্সাম্পল দেওয়া হচ্ছে। সেই এক্সাম্পলটা এটা। এ, বি, সি, ডি ৪ টা হাউসহোল্ড। এ হাউসহোল্ডের মানুষের সংখ্যা হচ্ছে ৪ জন। বি হাউসহোল্ডে ৭ জন। সি তে ৫ জন এবং ডি তে হচ্ছে ৪ জন। আমি যদি হেলথ অ্যাসপেক্ট নিয়ে চিন্তা করি তাহলে বলা হচ্ছে যে শুধুমাত্র সি নাম্বার হাউসহোল্ড যার হাউসহোল্ড সি যারা তাদের জন্য হচ্ছে এটা পভার্টি আছে। এরকম। ঠিক আছে? বি নাম্বার হেলথের সেকেন্ডটা যেটা 1 or more children have died, এরকম বলছে এ, বি এবং ডি তিনটাতেই কেউ না কেউ এরকম মারা গেছে। সো তার ওই পভার্টিটা আছে। তো এই যে এইখানে যে অ্যাসপেক্ট গুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে কালেক্টেড ডেটা। এই ডেটা কালেক্টেড এর পরে যেটা ক্যালকুলেশন করা হয়, সাপোজ আমি হাউসহোল্ড এর জন্য যদি চিন্তা করি তাহলে দেখব যেখানে 1 লেখা আছে
সেই জায়গাগুলো 1 এর সাথে এখানে যে 16 সেটাকে মাল্টিপ্লাই করব। আবার এখানে 1 আছে দেখতে পাচ্ছি, তাহলে 5.6 এটাকে মাল্টিপ্লাই করব। করে এই যে এইখানে যে সংখ্যাটা আসছে এবং এখানে যে সংখ্যাটা আসছে তাদেরকে যোগ করে এখানে লিখব। বুঝতে পারছি? জাস্ট ক্যালকুলেশন পার্টটা দেখেন, বাকি আরো বাকি আছে। এরকম করে করে যদি হাউসহোল্ড 4টার বদলে 20টা থাকে, 25টা থাকে, 100টা থাকে, তো 100টার জন্য এরকম প্রত্যেকের জন্য এখানের পার্সেন্টেজটা ক্যালকুলেট করে দেখতে হবে। ম্যাম লাস্ট যোগটা আমরা কিভাবে করছি? লাস্ট যোগটা জাস্ট নরমালি যোগ করে গেছি। ধরেন হাউসহোল্ড এর জন্য যদি চিন্তা করি, হাউসহোল্ড এর জন্য হচ্ছে এখানে আছে 16.7 যোগ 5.6, এই দুটাকে যোগ করে সিম্পলি লিখছি 22.2। জাস্ট নরমালি নিউমেরিক্যাল যোগ করে গেছি, আর কিছু না। পার্সেন্টেজ তো করেই ফেলছি, সো সবগুলোকে যোগ করে দিলেই হবে। আইডিয়াটা হচ্ছে যদি আমার সবগুলাতেই 1 হইতো তাহলে সবাই মিলে 100% হইতো। এখানে 100% চলে আসতো। যদি কোনোটাতে তার পভার্টি না থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, সেটা তো আর আসবে না, সে তো পভার্টি নাই তার। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। সো এই ক্যালকুলেশনটা করার পর দেখেন একটা ডিসিশন মার্ক করা হয়েছে যে ওই হাউসহোল্ডটা কি মাল্টি ডিমেনশনালি পোর কিনা, অ্যাজ ইন 1/3 এর চেয়ে বড় আছে কিনা। যদি বড় হয়ে থাকে তখন বলা হয়েছে ইয়েস, ওয়াই বলা হয়েছে। আর যেটা নো, অ্যাজ ইন যেটা 33 এর কম চলে আসছে তাটা মাল্টি ডিমেনশনালি পোর না। সে পোর, তার পভার্টি আছে কিন্তু মাল্টি ডিমেনশনাল না। ঠিক আছে? এই ডিসিশন নেওয়ার পরে হচ্ছে ক্যালকুলেশন করার জন্য দুইটা জিনিস ক্যালকুলেট করতে হয়। একটা এইচ আর একটা হচ্ছে এ। এইচ হচ্ছে হেড কাউন্ট রেশিও বলে, আর এ হচ্ছে ইন্টেন্সিটি অফ পভার্টি বলা হয়। এখন এটা হেড কাউন্ট রেশিওটা হচ্ছে যে সমস্ত বাসায় এখানে ইয়েস চলে আসছে সেটার এগেইনস্টে যতগুলো বাসায় আসলে আপনি এটাকে মেজার করছেন সেটা রেশিও। তার মানে হচ্ছে আপনি এখানে যে 3টা হাউসহোল্ড ছিল 4, 7, 5, 4 হাউসহোল্ড সংখ্যা মানে মানুষের সংখ্যা, এই বি সি ডি এই তিনটাকে যোগ করব, মানে 7 + 5 + 4 করব, ভাগ করব হচ্ছে এই টোটাল হাউসহোল্ডের যে সাইজ ছিল টোটাল 4টারই যোগফল দিয়ে ভাগ করলে হচ্ছে আমি হেড কাউন্ট রেশিও পাবো। বুঝতে পারছি? এটা ওই ইয়েস নোর উপর ভিত্তি করে এটা লিখলাম কিন্তু। মানে নেক্সট ম্যাম অ্যাসপেক্টটা মাল্টি হবে হচ্ছে, ডাইমেনশন যেগুলা ওইগুলা হ্যাঁ বলেন। ডিভাইডেড বাই অল। হ্যাঁ। যারা মাল্টি ডিমেনশনালি পোর সেটাকে ভাগ করব হচ্ছে ওভারঅল সবার যে যোগফল সেটা দিয়ে। ঠিক বুঝতে আছে? পেরেছি ম্যাম। তারপর হচ্ছে ইন্টেন্সিটি অফ পভার্টি হচ্ছে যাদেরটা মাল্টিডিমেনশনালি পোর আসছে তাদের পার্সেন্টেজটার ওয়েটেজ করতে হবে। মানে যেমন দেখেন এই যেখানে 72.2 ছিল, তার 38.9 ছিল, 50 ছিল, সেটাকে তাদের হাউসহোল্ড নাম্বার দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে ভাগ করছে হচ্ছে শুধুমাত্র যারা পোর তাদের সংখ্যা দিয়ে। সো যার যে মাল্টিডিমেনশনালি পোর হয় নাই তাদের সংখ্যাটা আমি এখানে অ্যাড করি নাই। ঠিক আছে? ইয়েস ম্যাম। এবার যে এইচ এবং এ পাচ্ছি দুইটাকে মাল্টিপ্লাই করে দিলেই এমপিআর ভ্যালু আসছে হচ্ছে 45.04 বা 0.45, দুইভাবে মার্ক করা হয়। দ্যাটস ইট। আজকের ক্লাসে এতটুকুই। 11টা পরে আর 2 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর কামিং। আপনারা যদি সম্ভব হয় আমাকে আপনাদের রোল নাম্বার গুলা লিখে তারপরে মিট লিভ দিতে পারেন। আই হোপ বুঝতে পারছেন। যদি আর ফার্দার কোয়েশ্চেন থাকে আমরা ক্লাসে এসে আবার ডিসকাস করবো এটা নিয়ে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।